জি। হ্যাঁ জি ভাই সজীব। কেউ আসলে একটু অ্যাড করে দিবি আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমার পার্টটা হচ্ছে এসেনশিয়াল এইচটিএমএল, মানে এইচটিএমএল যতটুক শেখা দরকার সেটুক ওটুক আমি দেখাবো। তো ফার্স্টে আসে এইচটিএমএল কি। এইচটিএমএল ফুল ফর্মটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি? একটা ওয়েবসাইট যখন ব্রাউজারে লোড হয় তখন কিভাবে দেখাবে সেইটা দেখানোর যে ডেফিনেশনটা দেয় এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। তো আর এখানে যে কম্পোনেন্ট গুলো থাকে ওয়েবসাইটে, ধরো বিভিন্ন বক্স, তারপর বাটন এন্ড বিভিন্ন ছবি, ভিডিও এটসেট্রা, এগুলো বিভিন্ন ট্যাগের ভিতরে আমরা স্ট্রাকচার করে রাখি। এবার প্রশ্ন আসতে পারে ট্যাগ কি। ট্যাগের আগে আমরা কিভাবে আমরা কোডগুলো করব, এইচটিএমএল যেহেতু কোথায় লিখবো, এটা আমরা নর্মাল নোটপ্যাডেও লিখতে পারি। যেহেতু আমরা প্রফেশনালি কাজটা করতে চাইবো সেহেতু আমরা কোড এডিটর ইউজ করবো, এটা ভালো। সবাই ভিএস কোড নাম শুনি না একে একে? কেউ কি আছে? আচ্ছা, ভিএস কোডটা ডাউনলোড করে নিব। পরপর জয়েন দিচ্ছে। তো ভিএস কোডটা ডাউনলোড করার পর আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর করতেছি না। ভিএস কোডে গিয়ে এর আগে কিছু সেটআপ লাগবে, যাতে কোডগুলো আমরা রিয়েল টাইম চেঞ্জ দেখি, ওটার জন্য একটা এক্সটেনশন নিয়ে নিব। এক্সটেনশনসে গিয়ে লাইভ সার্ভার, এই এক্সটেনশনটা ডাউনলোড করে নিতে হবে। তারপর আরো একটা নেওয়া যেতে পারে, অটো রিনেম। আচ্ছা, অটো রিনেম ট্যাগ। আর কি কি এরকম এক্সটেনশন আছে ইউজফুল, সেগুলো আমরা একটা লিস্ট সামনে দিয়ে দিব। সো আমরা মেইন কন্টেন্টের দিকে আগাচ্ছি, সেটআপ পার্টটা স্কিপ করে। তো ফার্স্টে আমরা একটা প্রথম কাজ কি, একটা এইচটিএমএল ফাইল লাগবে। আমরা বেস্ট প্র্যাকটিস হিসেবে একটা অলওয়েজ একটা ফোল্ডার ইউজ করব। ফোল্ডারের মধ্যে প্রজেক্টটা ক্রিয়েট করব। সো একটা ফোল্ডার বানাই ফেলতেছি। মনে হচ্ছে আমি একাই কথা বলতেছি। কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, অল ক্লিয়ার অল ক্লিয়ার। আচ্ছা, প্রজেক্টটা আমি বিএস কোড ওপেন করে নিলাম, ফোল্ডারটা। দেন এখানে আমি একটা ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল খুলবো। এই ফাইলে ফার্স্টে যে এইচটিএমএল যে বেসিক কোডটা থাকে ওইটা পাওয়ার জন্য আমরা শিফট দিয়ে 1, তার মানে এই এক্সক্লেমেশনে গিয়ে একবার ট্যাব দিয়ে দিব কিবোর্ড থেকে, তাহলে বেসিক টেমপ্লেটটা চলে আসবে। এখানে কোনটার মিনিং কি আমরা সামনে আস্তে আস্তে দেখবো। তার আগে একটু দেখি এইচটিএমএল ট্যাগটা কি। এখানে যে আমরা অনেকগুলো ট্যাগ দেখতেছিলাম, হেড ট্যাগ, বডি ট্যাগ, মেটা ট্যাগ এটসেট্রা, তো এই ট্যাগগুলোর অ্যাকচুয়াল মিনিং কি? ট্যাগটা হচ্ছে কি এ কন্টেইনার ফর সাম কন্টেন্ট, মানে ট্যাগের মধ্যে আমরা কি রাখি, বিভিন্ন কন্টেন্ট রাখি, ইমেজ রাখতে পারি, টেক্সট থাকে, আরো অনেক কিছু থাকতে পারে। তো এই যে এই পার্টটা ভিতরেরটা হচ্ছে কন্টেন্ট, আর পুরোটা কি এলিমেন্ট। আচ্ছা, আমাদের যে প্রথমের একটাই আছিল ব্রয়লার প্লেট কোড ছিল, ওটাই কি ছিল, প্রথম লাইনটা ছিল ডক টাইপ এইচটিএমএল। এটার মানে হচ্ছে ব্রাউজারকে বলে দেওয়া আমরা যে এইচটিএমএল ফরম্যাটটা ইউজ করতেছি সেটা HTML5। আর সেকেন্ড লাইন HTML, তারপর এটা হচ্ছে কি, যে কোনো HTML ডকুমেন্টের রুট রুট ট্যাগ, রুট এলিমেন্ট HTML ট্যাগটা।
আর এখানে ল্যাঙ্গুয়েজ ইএন ইউজ করলাম, এটা আমরা ইংলিশে কোড লিখতেছি এটা বোঝানোর জন্য। আর কোনো ট্যাগের মধ্যে যদি আমরা এরকম আরেকটা ওয়ার্ড লিখে ইকুয়াল দিই, দেন ভিতরে যদি কোনো একটা ভ্যালু দিই, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, যেটা ট্যাগের মধ্যে আরো এক্সট্রা কিছু ফিচার নিয়ে আসে। এরপর হেড ট্যাগ, ভিতরে আছে মেটা ট্যাগ। হেড ট্যাগ হচ্ছে এমন ট্যাগগুলো কন্টেইন করে যেখানে যে ট্যাগগুলো আমরা ওয়েবসাইটে দেখাবো না, কিন্তু ব্যাকএন্ডের সাথে অনেক কানেকশন থাকতে পারে। যেমন মেটা ট্যাগ, এটা হচ্ছে ক্যারেক্টার সেট, আমরা UTF-8 ইউজ করতে সেটা বলে দিলাম। তারপর এই যে সেকেন্ডে যে মেটা আছে, ভিউ পোর্ট মেটা, এটার কাজ হলো আমরা বিভিন্ন ওয়েবসাইট ফোনে তারপর ট্যাবলেটে, কম্পিউটারে বিভিন্ন স্ক্রিন সাইজের মধ্যে যাতে ওয়েবসাইট ভালো মতো দেখায়, ওটার জন্য আমরা এই মেটাটা ইউজ করি, ভিউ পোর্ট মেটা। আর 3 নম্বরের যে টাইটেল আছে, এটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। যেমন আমরা একটা ওয়েবসাইটে যাই, fancy.bd, জগন্নাথের ওয়েবসাইটে গেলাম, তো এখানে দেখা যাবে এই জায়গায় জগন্নাথ ইউনিভার্সিটি দেখা যাচ্ছে। এটা হচ্ছে টাইটেল, যেটা থাকে ওটা থেকে আসতেছে। আমরা ভিউ পেজ সোর্স করলেও দেখতে পারি। এর জন্য Ctrl+Shift+I দিয়ে, আচ্ছা আপাতত এদিক না আসি, পরে আসতেছে একটু পরে। আচ্ছা, এরপর আসে বডি ট্যাগ। এখানে আমরা যা যা রাখি ওইগুলো আমরা ওয়েবসাইটে শো করি। তারপর এরপর আসতেছে হচ্ছে কম্পোনেন্ট, কমেন্ট। এই যে আমরা এখানে করছিলাম, এই যে কোডের মাঝখানে এটা হচ্ছে কমেন্ট। এই কমেন্টে যে যা যা লেখা থাকবে ওই লেখাগুলো আমরা মেইন পেজের মধ্যে দেখবো না, বাট এটা দেখে অন্য ডেভেলপার, অন্য কেউ যদি কাজ করতে আসে আমাদের কোডে, সে এটা দেখে বুঝবে আসলে কোথায় কি কি করছি, এটা পড়তে পারবে। মানে রিডেবিলিটি বাড়ানোর জন্য আমরা ইউজ করি কোডের রিডেবিলিটি। এটার টাইটেলটা হবে হেডিংস হবে HTML, কমেন্ট হবে না, হেডিংস। এটা পরে এড করে দিব, স্লাইডটা দেওয়ার সময় ঠিক করে দিব। আর হেডিং এর মধ্যে আছে আর বিভিন্ন সাইজের, H1 এর সাইজ বড়, H2 ছোট, এভাবে করতে করতে H6 সবচেয়ে ছোট। আবার কাছাকাছি আরেকটা ট্যাগ আছে পি ট্যাগ। আমরা এগুলো ডেমো দেখবো, আগে বেশ কয়েকটা একসাথে দেখে নিই, দেন ডেমোতে যাব। আচ্ছা, ইউটিউব দেখে ফেলি। তো আমাদের ফাইলটা এটা ছিল, তাহলে আমরা বিভিন্ন হেডিং ইউজ করি। H1 is তারপর আমরা H2 ইউজ করতে পারি। দেন আমরা এই যে কোডগুলো লিখতেছি এগুলো এখন রান করে দেখতে পারি। রান করার জন্য আমরা যেহেতু লাইভ সার্ভার এক্সটেনশনটা নিয়েছিলাম, ওটা ইনস্টল করলে একটা এরকম গো লাইভ একটা বাটন পাওয়া যাবে, এটাতে ক্লিক করে দিলাম, সাইটটা লাইভ ওপেন হলো। যেহেতু আমি এজের মধ্যে সবকিছু লিখতেছি, এখানে একেবারে পুরোটা নিয়ে আসি। এই তো H1 H2 H3 সবগুলো একসাথে দেখা যাচ্ছে। এরপর আরেকটা দেখছিলাম প্যারাগ্রাফ টেক, তাহলে প্যারাগ্রাফও একটা ডেমো দেখে ফেলি যেহেতু। JNU is lab, প্যারাগ্রাফ ট্যাগের নরমাল এক প্যারাগ্রাফের যে সাইজ, ওই সাইজের টেক্সট চলে আসলো। আর এই যে ট্যাগ গুলো আছে এগুলো তো আমরা মুখস্থ রাখবো না, তাই না? তো এগুলো আমরা বের করবো কিভাবে? কোনো কিছু যদি ভুলে যাই, যেমন আমার হেডিং লাগতেছে, কত হেডিং পর্যন্ত আছে আমার জানা নেই,
তো এটার জন্য আমরা জাস্ট সার্চ দিয়ে দিব ইয়াতে কি HTML, তো এখানে W3 স্কুলের তারপর MDN এর ওয়েব ডক্স চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পারবো কি কি ট্যাগ আছে, তারপর কোনটা বড় কোনটা ছোট সবকিছু এরা ভালো মতো ডিটেলসে দিয়ে দিবে। তার মানে কোনো কিছু এখানে মুখস্থ করে রাখার নাই, দরকার নাই, জাস্ট কি কি আছে মানে কিওয়ার্ড গুলো মনে রাখা লাগবে, হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, এই টাইপের। তো নেক্সট আমরা আগাই, প্যারাগ্রাফ ট্যাগ গেল। এখন টেক্সট ফরম্যাটিং এর কিছু ট্যাগ, বোল্ড, ইটালিক। বোল্ডের জন্য আমরা বি ট্যাগ দিলেও বোল্ড হবে, আর এখন আরেকটা স্ট্রং ট্যাগ ইউজ করলেও বোল্ড হবে লেখাটা। তারপর ইটালিক করতে চাইলে আই ট্যাগ অথবা EM ট্যাগ, এমফেসাইজ হয়তো বলবো। আর আন্ডারলাইন করতে চাইলে ইউ ট্যাগ। এরকম আরো অনেকগুলো আছে, যেমন স্ট্রাইক থ্রু, স্মল, বিগ, আরো বেশ কয়েকটা ট্যাগ আছে। এগুলা কয়েকটা ডেমো দেখি, আরো কিভাবে খুঁজে বের করা লাগে এগুলা দেখাচ্ছি। বোল্ড, এই লেখাটাই আমি নিয়ে আসি। যেহেতু সময় স্বল্পতা আছে, সবাই বন্ধে, আর আরো টপিক বাকি, সিএসএস আজকেই হবে। আচ্ছা, যে বোল্ড আর স্ট্রং এর জন্য বোল্ড লেখাগুলো বোল্ড হয়ে আছে, দেখতে কষ্ট হচ্ছে। আচ্ছা, তারপর ইটালিকের জন্য লেখাগুলো একটু বাঁকা হয়ে আছে, ইটালিক, আন্ডারলাইন। তারপর আরো আছে, যেমন স্ট্রাইক যদি দিই, তাহলে লেখাগুলো এই যেমন এভাবে কেটে দিছি মতো থাকবে, স্ট্রাইক থ্রু। আর বিগ আছে, স্মল আছে। বিগ দিলে লেখাটা একটু বড় হবে, স্মল দিলে একটু ছোট। যদি বা এই যে স্ট্রাইক থ্রু, বিগ, এগুলো, এই স্টাইলিং গুলো আমরা সিএসএস এ গিয়ে আরো ডিটেলসে দেখবো, এন্ড সিএসএস ইউজ করব নরমালি, কারণ সিএসএস এর মধ্যে কোড টু বোল্ড হবে, এটাও আমরা কম বেশি করতে পারি, যেটা এইচটিএমএল আমাদের তেমন একটা ফ্লেক্সিবিলিটি দেয় না। আর আরো আছে টেক্সট ফরম্যাটিং এর, যেমন আমরা যদি লগারিদমিক বা কেমিস্ট্রির যে ইকুয়েশন গুলো আছে ওইগুলো যদি লিখতে চাই, তখন নিচে ছোট করে লেখা লাগে, মানে সাবস্ক্রিপ্ট লেখা লাগে। আবার যদি আমরা সূচকীয় বা বিভিন্ন ম্যাথের রাশি লিখতে চাই, সেক্ষেত্রে উপরে পাওয়ার লাগে, সুপারস্ক্রিপ্ট। তো এই দুটার জন্য দুইটা ট্যাগ আছে। সাবস্ক্রিপ্টের জন্য নিচে লেখার জন্য সাবস্ক্রিপ্ট, সাব ট্যাগ, আর উপরে লেখার জন্য সুপারস্ক্রিপ্ট। সো এটা হচ্ছে SUP, সাব ট্যাগ। এটারও একটা ডেমো দেখে ফেলি। যেমন আমি H2 লিখতে চাচ্ছি, সাপোজ। পাইলটটা অফ করা লাগবে। আচ্ছা, সাপোজ H2 লিখবো, সো প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে প্রথমে H, তারপর সুপারস্ক্রিপ্ট, সো SUP।
এখানেও দেখা যাচ্ছে ও আচ্ছা নিচে উপরে চলে আসছে, সাবস্ক্রিপ্ট দিতে হবে, তো চেঞ্জ করে SUB সাবস্ক্রিপ্ট নিচে চলে আসলো। আর আর আরো একটা দেখে ফেলি, সাপোজ H2টা উপরে দিব আমরা, তাহলে এখানে সাবের জায়গায় উপরে ইয়াতে হবে P। ওর যদি দেখা না যায় একটু বড় করে লিখি। সোফার আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। বোঝা কি যাচ্ছে? জি সবগুলো ভাই বোঝা যাবে না, বোঝা হয়তো যাচ্ছে। অনেকে যারা একদম শুরুই করেনি তারা হয়তো বুঝতে একটু কষ্ট হবে, বাট জাস্ট আইডিয়াটা নিয়ে যাও, মানে কি কি শেখা লাগতে পারে এই জাস্ট কিওয়ার্ড গুলো শুনে যাও। তারপর নেক্সট আমরা সামনে আগাই। একটা হচ্ছে বিআর টেক। এটা কখন লাগে, যেমন ধরো আমি অনেকগুলো প্যারাগ্রাফ লিখলাম বড় বড়, আপনি একটা লরেম ইয়ে নিয়ে আনে, তাহলে একটু সুবিধা হবে। লরেম দিলাম, আচ্ছা এখন তো এটা অনেক বড় হয়ে দেখাচ্ছে, র‍্যাপ করে নে ভিউতে গিয়ে। তাইলে আমি এটা ওয়ার্ড র‍্যাপ অন করতে পারি বিএস করে, সো এটার জন্য অল্টার জেড দিলে হয়, অথবা সেটিং থেকেও করা যায় অন করা, যার জন্য সুবিধা। ছোটখাটো ট্রিক্স গুলো গুগলে বের করা লাগবে, যেটা পরবর্তীতে কোনো শেখার ক্ষেত্রেও কাজে লাগবে। তাহলে আমি চাচ্ছি এই যে এই লাইনের পর একটা পরের লাইনে যেতে, তো আমি এভাবে যদি এন্টার দিই তাহলে এই পরের লাইনে যাবে। আমার ডকুমেন্ট এটা না যাবে না, ব্রেক দিতে হবে। এখন এটার এই যে এটা পরের লাইনে নিয়ে যাওয়ার জন্য একটা লাইনের মধ্যে ব্রেক দেওয়া লাগবে, ব্রেকটা দেওয়া হচ্ছে এই ট্যাগটা বিআর ট্যাগ। এটার কাছাকাছি আর একটা আছে, সেটা হচ্ছে HR ট্যাগ। HR ট্যাগটা করে হলো একটা হরাইজন্টাল একটা লাইন দিয়ে দিই, জাস্ট হরাইজন্টাল রুল করে ফেলে। এটার ব্যাপারে হয়তো পরের স্লাইডে আছে। বিআর ট্যাগ গেল, আর এটা হচ্ছে HR ট্যাগটা আমরা দেখলাম, এই যে একটা লম্বা হরাইজন্টাল একটা লাইন দিয়ে দিবে। এরপর সামনে আগাই প্রি ট্যাগ। তো আমরা আগে দেখছিলাম কি, আগের এক্সাম্পলটাই এই যে এখানে বিআর ট্যাগ ইউজ করছিলাম, বিআর ট্যাগ ইউজ না করেও একটা ওয়ে আছে, আমি যেভাবে লিখছি পুরোটা এভাবে রেখে দেওয়ার, মানে এখানে যেভাবে আছে, সাপোজ আরো কয়েকটা জায়গায় আমি এন্টার দিলাম এইভাবে, এখানে যেভাবে আছে ওইভাবে আমি দেখাতে চাচ্ছি। টেক্সট যেভাবে লিখছি এভাবে আমি ওয়েব পেজে শো করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কিভাবে, এটার একটা সলিউশন আছে, সেটা হচ্ছে পিআরই ট্যাগটা, মানে যেভাবে লিখছি ওইভাবেই থেকে যাবে একদম। তাইলে আমি এই যে প্যারাগ্রাফ ট্যাগ ছিল এটাকে আমি চেঞ্জ করে পিআর করে দিচ্ছি প্রি। তাহলে দেখো এখানে এই পাশে ঠিক কি ফরম্যাটিং এ আছে, এখানে একটা ট্যাব পরিমাণ গ্যাপ ছিল, ওই গ্যাপটা আছে। এবং নরমালি যদি আমি এখানে অনেকগুলো স্পেস দিতাম, 100টা স্পেস দিলাম, তাহলে এই স্পেসটার কোনো ইফেক্ট পড়বে না, মানে মাল্টিপল স্পেস থাকলে এটা স্কিপ করে ফেলে নরমালি HTML এর ট্যাগ গুলো। বাট এই প্রি ট্যাগটা স্কিপ করে না, যেভাবে লেখা ওইভাবে একদম এক্সাক্ট নিয়ে নিবে। যেমন এখানে আমি আরো দিয়ে দিলাম স্পেস, এই যে লাইভ রিলোডের মধ্যে দেখা যাচ্ছে এই পরিমাণে স্পেস নিয়ে নিছে। সামনে আগাই এখন অনেক সময় আমরা দেখি বিভিন্ন ওয়েবসাইটে একটা বাটন আছে, এটা ক্লিক করলে আরেক জায়গায় যাচ্ছে, অন্য একটা লিংকে, অন্য একটা ওয়েবসাইটে। তো এটাকে বলা হচ্ছে হাইপার লিংক, মানে এক এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেবো এটাকে। তো এই হাইপার লিংকটা আমরা HTML এও করতে পারি, যেটার জন্য একটা ট্যাগ ইউজ করা লাগে।
একটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আর এটার ডেমোটা একটু দেখি। সিনট্যাক্স এটাতে একটা ট্যাগ, এটা হচ্ছে এই ট্যাগের মধ্যে href, এখানে ইউআরএল রেফারেন্সটা অ্যাট্রিবিউট হিসেবে দেওয়া লাগে। যেমন আমাদের সিসিজেনিউর যে ইয়াটা আছে, পুরোটাই কপি করা লাগতেছে। আচ্ছা, আমি হাইপারলিংকটা এইচআর এর নিচে দেখাচ্ছি। শুরু থেকে লিখি কিভাবে লিখতে হবে। তো এটার জন্য আমি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। এই রেফারেন্সের মধ্যে আমি কোন একটা ইউআরএল দিব। আমি আমাদের সিসিজিওর যে ব্লকটা আছে ওটা ইউজ করব, ওটার ইউআরএলটা দিচ্ছি। দেন এটা দিলে কি হবে দেখি, কিছু আসে নাই। তো এই লিংকটা শো করার জন্য এখানে টেক্সট দেওয়া লাগবে ট্যাগের ভিতরে। ব্লক, তো এখানেও চলে আসলো কিভাবে। এখন আমরা এটাতে ক্লিক করলে এই পেজের মধ্যেই ওয়েবসাইটটা লোড হচ্ছে। আমার এখানে লোডিং, তার মানে আমার কথা কি শোনা যাচ্ছে? ভাই মাঝখান দিয়ে কেটে গেছিল এ হার্ফ বলার পর থেকে। অ্যাঙ্কর ট্যাগ, জি ভাই, অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে কেটে গেছিল। স্লাইড এ পর্যন্ত ছিল না ভাই, আপনার ভয়েসটা ভালো মতো শোনা যায় না। ভাই ভাই, না গেলে তো আগেই বলতা। আচ্ছা, আমি ফোন থেকে জয়েন দিচ্ছি তাহলে। না ভাই, না, এখন না, ঠিক আছে, এখন ঠিক আছে। এখন অ্যাঙ্কর ট্যাগের শুরু থেকে 2-4 সেকেন্ডের মতো ভাই। তাহলে অ্যাঙ্কর ট্যাগটা আবার একটু রিক্যাপ করি। অ্যাঙ্কর ট্যাগটা আমরা ইউজ করি হলো মেইনলি ওয়েবসাইটের মধ্যে হাইপার লিংক ক্রিয়েট করার জন্য। মানে বিভিন্ন জায়গায় ক্লিক করে অন্য লিংক ইউআরএল আমাকে রেফার করে দিবি, এই টাইপের কাজ করার ক্ষেত্রে। তো এটা ইউজ করার জন্য আমরা এই ট্যাগটা ইউজ করি। আর এখানে href, এখানে রেফারেন্স হিসেবে আমার ইউআরএলটা দেওয়া লাগে, যে ইউআরএল আমি পাঠাবো। তবে আমাদের সিসিজেএনইউ ব্লগের ইউআরএলটা দিলাম। দেন এখন এখানে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, কিছু আসে নাই, যেহেতু আমি লিংকের যে টেক্সট শো করবো এটা দিই নাই। তো ট্যাগের ভিতরে আমি টেক্সটটা দিচ্ছি সিএসইজেএনইউ ব্লগ দিলাম। তো লিংকটা চলে আসলো, এখন ক্লিক করা যাবে। ক্লিক করলে হচ্ছে কি, এই তো ব্লগের মধ্যে সেটে চলে আসতেছে, কিন্তু আমি যেখানে ক্লিক করছিলাম ওই সেম ট্যাবের মধ্যে আমার ইয়াটা চলে আসছে, যার কারণে আমি আমার ইয়াটা হারাই ফেলছি, আগের ওয়েবসাইটটা হারাই ফেলছি। এটার একটা সলিউশন আছে। সেটা সলিউশনটা হলো, যদি আরেকটা ইয়া ইউজ করি, অ্যাট্রিবিউট আমরা ইউজ করি টার্গেট নামে, তাহলে এটা কি হবে, একটা ট্যাবের মধ্যে ওপেন করবে পুরো লিংকটা। তো করে ফেলি, আমার মুখের কথা তো আর হবে না, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমি এটা আগেরটা রাখলাম, সাথে আরেকটা ইউআরএল ক্রিয়েট করলাম। এটাতে আমি আরেকটা এক্সট্রা অ্যাট্রিবিউট ইউজ করব, টার্গেট। hello blank hype underscore blank, এরকম একটা লেখার সময় এই যে বাকিগুলো তোমরা একটু দেখতে পাবে, অনেক কিছু এক্সপ্লোর করার আছে। দেখাবো তো খুবই সীমিত, বাকিগুলো নিজেকে এক্সপ্লোর করবে। সেকেন্ডটা তো ক্লিক করলে আমার নতুন একটা ট্যাবে আগেরটা থেকে যাচ্ছে। তো পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছি। রেসপন্স নাই, আশা করি বুঝতে পারছি, নাকি আমি নিজে অডিবল না? না ভাই, বুঝতে পারছি ভাই, ঠিক আছে। ওকে ওকে, অলরাইট, আগাচ্ছি। নেক্সট
ও কমেন্টের ডেমোটা চাইলে এখানে আমি বলে দিতে পারি, কমেন্টের ডেমোটা দিতে পারি। এটা কি, ওই যে ফার্স্টে আমার অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করব, দেন এক্সক্লেমেশন মার্ক, তারপর দুইবার হাইপেন দিলে এটা পুরো কমেন্টের একটা স্ট্রাকচার নিয়ে নিবে। এখানে বলে দিতে পারি ফর ট্যাগ ট্যাগ ওপেনিং ইন নিউ ট্যাব। ওকে, সামনে আগাচ্ছি। নেক্সট আসতেছে হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ মানে আমরা যদি কোনো ওয়েবসাইটে কোনো ছবি অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি কি করা যায় এগুলো। তো ইমেজের মধ্যে আমরা একটা ইমেজ, র্যান্ডম ইমেজ নিয়ে আসি। কিসের ইমেজ নেওয়া যায়? কেউ একজন কথা বলো, আমি নিজে কথা বলছি। ভাই পুতিনের নেন ভাই, পুতিন। পুতিন? জি ভাই। তোমার অ্যাটাক ট্যাগ দেওয়া হলো নাকি? আচ্ছা, পুতিন। ওরে নাইস। তাহলে আমি ইমেজটা নিউ ট্যাবে নিয়ে সেভ করে নিচ্ছি জাস্ট সিম্পলি। ডেস্কটপে আমার প্রজেক্টের ফোল্ডারে নিয়ে নিচ্ছি একদম। ইমেজের জন্য আমার কি কি ইউজ করা লাগবে সিনট্যাক্সটা দেখে আসি। আমার লোকাল ইমেজ ইউজ করলে কি ওটা সার্ভারে দেখাবে? হ্যাঁ, বুঝি নাই। মানে আমরা যদি আমাদের কম্পিউটার থেকে ইমেজ নেই, তো সেটা আমরা যখন ওয়েবে ওপেন করব তখন কি সেটা দেখাবে? ওয়েবে আমরা তো ডিপ্লয় করার সময় ছবিটা সহ দিয়ে দিতে হবে আর কি, যেখানে আমরা আপলোড করব। এটা নেক্সট একটা পার্টে হয়তো কেউ একটা ডেমো ওয়েবসাইট ডিপ্লয় করে দেখাতে পারে। সিএসএস এর এটা হচ্ছে প্রজেক্টের ভিতরে ছবিটাকে আগে ইনক্লুড প্রজেক্ট করতে ফোল্ডারের হবে। মধ্যেই রাখা লাগবে। আচ্ছা, আমি রিলেটিভ ইউআরএলটা একটু বলতেছি কেমনে ইউআরএলটা ইয়া করতে হবে। এই যে এখানে আমার ফোল্ডার আর ইয়ার সেম, কিন্তু সেম ফোল্ডারের মধ্যে আমার ছবিটা, আর ফরম্যাট আছে ওয়েবপিতে। তো এখন কিভাবে লেখা যায় ইয়াটা, এটার জন্য আমরা আইএমজি ট্যাগ ইউজ করব। সোর্সের মধ্যে আমার এটা সেম লেভেল আছে, ফাইল ইন্ডেক্স যে লেভেলে সেম লেভেলে আছে আমার ওই ছবিটা। তাহলে আমি জাস্ট সোর্সের মধ্যে এটাই দিয়ে দিব। ছবির নাম কি ছিল? লাইসেন্সড ইমেজ, ইজি নাম ছবি। তাহলে সোর্সের মধ্যে ছবি, এই তো সাজেশন দিয়ে দিব। বিএস কোড ইউজ করলে একটা সুবিধা হলো সাজেশনটা দিয়ে দেয়। তাহলে আমার এই ছবিটা এখানে চলে আসলো। তো অনেক বড় দেখাচ্ছে, আমরা এটা চাইলে ছোট করে নিতে পারি। সেটার জন্য আমরা হাইট উইথ কোনো একটা সেট করে দিলে হয়ে যায়। যেমন আমি উইথ দিয়ে দিচ্ছি, এই তো করে নিয়ে আসলাম। তারপর এখন আমরা ছবিটা, নর্মালি আমরা ছবি অনেকগুলো হয়ে যাবে, সে কারণে ছবিটা একটা আলাদা ফোল্ডারে রাখবো। ছবির ফোল্ডারের নামটা দিলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করে ইমেজেস, ছবিটাকে ফোল্ডারের ভিতর দিয়ে দিলাম, মুভ করে নিলাম। এখন ছবিটা দেখাচ্ছে না। তাইলে এটা যদি না থাকে, মানে আমি কোন একটা ছবির ইউআরএল দিলাম কিন্তু ছবিটা নাই, তো ওই জায়গায় কোন একটা টেক্সট যাতে দেখাই, মানে এখানে একটা ছবি ছিল, কিসের ছবি ছিল, ওটার জন্য আমরা এই অল্ট নামের যে অ্যাট্রিবিউটটা আছে সেটার মধ্যে একটা ভ্যালু দিয়ে দিতে পারি। তো এটা পিকচার অফ পুতিনের পিকচার ছিল। এই তো এখানে দেখাচ্ছে পিক অফ পুতিন। আচ্ছা, ও আচ্ছা, এখন আমি ফোল্ডার পাথ চেঞ্জ হয়ে গেছে এই কারণে ছবিটা কিন্তু দেখাচ্ছে না। আমরা এখন এটার পাথটা কিভাবে লিখতে পারি, এটা কেউ একজন কমেন্টে অথবা ভয়েস অন করে বলো কিভাবে লিখলে এটা ঠিক হবে। ফোল্ডার পাথটা একটু দেখাই এভাবে। আবারও কি মাইক গেল? হ্যালো, হ্যাঁ ফাতিন শুনছে, বল। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এটার মানে কিভাবে এখন ছবিটা আনতে পারি আবার, যেহেতু আমি ছবিটা অন্য একটা
বা ইমেজ স্ল্যাশ ছবি ডট ডাব্লিউ এরকম ভাই ওই ফোল্ডারের ওই Direct ছবির copy এক্সাক্ট করতে হবে। লোকেশনটা ও মাই গড, কপি পাস্ট করতে হবে। একটা Right ডট দিলে হচ্ছে for- ভিএস কোড হচ্ছে শো করবে আর কি, সাজেশন দিবে একটা ডট দেওয়ার পরেই। হ্যাঁ এটাও একটা ভালো আইডিয়া, আমি দিয়ে দেখি, যেহেতু তারেকের কথা আমি খুব একটা বিশ্বাস করি না। ডট দিলাম, ওই পরে নাই তো। আচ্ছা ইমেজেস ফোল্ডারের নাম, এই যে আইএমএ ইমেজেস লিখলো, এরপর ছবি, এটা আমি আবার দিলাম। চলো, আশা করি এবার ঠিক মতো দেখাচ্ছে। এই প্রতিদিনের ছবি আবারও চলে আসলো। কেউ কি মেসেজ দিল নাকি? আচ্ছা থ্যাংক ইউ রমজান, তোমারটাও সঠিক। ওকে আমরা লাগাই, আশা করি সো ফার বোঝা যাচ্ছে। না বুঝলে একটু দেখে রাখো, আস্তে ধীরে বুঝতে হবে, সমস্যা নেই। আজকে সব বুঝে ফেলা লাগবে এমন কোনো ইমেজ ট্যাগটা আমাদের গেল। নেক্সট আসতেছে লিস্ট ট্যাগ। লিস্ট মানে কি? মানে কোনো একটা লিস্ট, ধরো একটা প্রোগ্রামিং, আমরা বুলেট লিস্ট, তারপর নাম্বারিং লিস্ট, এগুলা ওয়ার্ড যারা ইউজ করছে তারা তো মোটামুটি জানে। তো নাম্বারিং যে লিস্ট আছে এটাকে বলে অর্ডার লিস্ট। এটা অর্ডারটা অনেকভাবে হতে পারে, এ বি সি ডি দিয়ে এখানে একটা একটা নাম, আবার হতে পারে 1 2 3 4, আরো হতে পারে এরকম 1 এভাবে 2 রোমান লেটারে। আর আনঅর্ডারের মধ্যে বুলেট লিস্ট হতে পারে, তারপর এরকম বক্স, 4 কোণা বুলেট লিস্ট, 4 ডিস্ক। বুলেট ডিস্ক হচ্ছে মাঝখানে, চারপাশে জাস্ট একটা গোল্লা। আবার এরকম স্কোয়ার হতে পারে, বিভিন্ন ধরনের শেপের আছে। তো এটা আমরা চাইলে HTML এর মাধ্যমে বিভিন্ন লিস্ট করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি একটা লিস্ট করা যায়, কয়েকজনের নামের লিস্ট করে দিই, সজীব, তারেক, রাইসা, আসমাইন। ওকে, তো আমরা প্রথমে করছি আনঅর্ডার্ড। তাহলে আনঅর্ডার্ডের আমার সিনট্যাক্সটা ছিল আনঅর্ডার্ডের মধ্যে আমার সিনট্যাক্স ছিল প্রথমে ইউএল আসবে, মানে আনঅর্ডার্ড লিস্ট, আর ভিতর আছে এটা হচ্ছে লিস্ট আইটেম, যদি ফুল ফর্ম বলতে চাই তো দিব ইউএল। বিএস কোডের মধ্যে খুব বেশি ফুল লেখা কষ্ট করে দিলাম, দেন এন্টার, এসে গেল বাকি সব। তারপর আমি একটা এন্টার দিয়ে এখানে লিস্টের আইটেম লিখবো, এলআই কি কি আছে, কে কে ছিল, তারেক, তারপর পরেরটাই ছিল সজীব, পর ছিল রাইসা। কারো বানান ভুল হইলে আমাকে মাফ করে দিও। তো আমরা ডেমোটা এই তো এভাবে ডট ডট করে বুলেটের লিস্ট আকারে চলে আসবে। এরপর আমরা চাইলে এটাকে অর্ডার লিস্টে যদি কনভার্ট করতে চাই, জাস্ট ইউএল এর জায়গায় আমরা জাস্ট অর্ডার লিস্ট এখানে চলে আসলো 1 2 3 4 দিয়ে। আর এখানে যে স্টাইলগুলো, স্টাইল এবিসিডি, ওয়ান স্টাইল, এই স্টাইল আমরা নিয়ে যেতে চাই, ওটা আমরা নরমালি HTML এ করা বেশ, আমরা সিএসএস এ বিভিন্ন ভাবে করে ফেলতে পারি। এটা তোমাদের টাস্ক থাকবে, মানে অন্যান্য নাম্বারগুলো রোমান লেটারে এবিসি তে, ক্যাপিটাল এবিসি, স্মল এবিসি, ডিস্ক, স্কয়ার এটসেট্রা। সামনে আগাই, লিস্টের এটা আমরা যেই কোডটা লিখছিলাম ওটা রাফ কোডটা এখানে আছে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা লিস্ট। এরপর আসতেছে ট্যাবল। ট্যাবল হচ্ছে কি?
টেবল জিনিসটা কি আমি জানি না, দেখা লাগবে। কোনো কিছু না জানলে সিম্পল গুগল করতে পারবো, এই টেবল না HTML আমরা চাচ্ছি দিলাম। আমার এখানে W3 স্কুলের আর্টিকেল চলে আসলো, বলতেছে এখানে এই করা যাবে, বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা যাবে রো কলাম আকারে। টেবল চিনি না কেউ আছে মানে এইরকম যে টেবল গুলো আছে বিভিন্ন টেবল আকারে বিভিন্ন ডেটা রাখে, এটা টেবলেরটা আমার ইয়া থেকে ডেমো দেখে ফেলি। আর এখানে আরো আছে MDN মজিলা ডেভেলপার নেটওয়ার্কের ডকুমেন্টেশন আছে, যার যেটা সুবিধা লাগে। প্রোগ্রামিংস দেখতে চলে আছে, গিগ ফর গিগস, টিউটোরিয়ালস পয়েন্ট, আরো অনেকের আছে, যার যেটা সুবিধা লাগে, যে যার স্টাইল পছন্দ লাগে দেখতে থাকবা, ধুমধাম শেষ। এরপর নেক্সট আচ্ছা টেবলের ডেমোটা দেখি। টেবলের ট্যাগ গুলো প্রথমে থাকে একটা টেবল ট্যাগ, এটা হচ্ছে আমি এখানে চলে আসি। টেবল ট্যাগ, টেবল ট্যাগটা দিয়ে আমার টেবিলটা শুরু হয়, মানে একটা টেবিল ক্রিয়েট করে। আর এর ভিতর থাকে টিআর, টিআর মানে হচ্ছে টেবল রু, কোন একটা সারি টেবলের রু, যেমন এই একটা রু, এটা একটা রু, এগুলো একটা একটা রু। এরপরে আছে রু এর ভিতরে দিল হচ্ছে কি টেবল হেড, টেবল হেড মানে টিএইচ, এটা মানে হচ্ছে টেবল হেড। টেবলের যে হেডিং রুটা থাকে ওটার মধ্যে এই টিএইচটা ইউজ করি নরমালি। আর টিডি মানে হচ্ছে টেবল ডেটা, তো উপরের লাইনে আমরা হেডিং দিলাম, পরের গুলোতে ডেটা দিলাম। আচ্ছা একটা ডেমো দেখি, দুটার মধ্যে একটা আমি করে দেবো, আর একটা টাস্ক থাকবে। এখানে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো, দুইটা মিলে হচ্ছে, দুই ঘর মিলে একটা, আর তিন ঘর মিলে একটা, এদিকে আবার উপর নিচে দুই ঘর একসাথে নিয়ে নিচ্ছি। এই যে একসাথে নেওয়া এগুলোকে বলে কল স্প্যান, মানে দুইটা কলাম নিয়ে নেওয়া। এই যে এখানে দুইটা কলাম নিয়ে নিচ্ছে, এটা একটা কলম, এটা দুইটা কলাম নিয়ে নিল একটা একটা সেলে, দুইটা ঘর হতে একটা সেল। তো এই কলাম নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে কল স্প্যান। আর এখানে দেখা যাচ্ছে কি 40 যেটা আছে রু নিচে দুইটা উপরে নিচে, তো এই ক্ষেত্রে হবে রু স্প্যান। তাহলে আমার মোট রু আছে 4টা, কলাম আছে 3টা। টেবলটা একটু বানানোর চেষ্টা করি। প্রথমে বলতে বলতে ইনটেক্স মিস্টেক টেবল, টেবলটাকে আমরা দিব টিআর, মানে রো নিতে হবে। তো টিআর কয়টা রো লাগবে? আমার 4টা, আপাতত একটা করি প্রথমে। আমার টেবিলটা ছিল এটা, তাহলে প্রথম রোটা তো হেডিং টিএইচ, একটা আছে 10, পরে আরেকটা এটা আছে 20, কিন্তু এটা বর্ণ নিছে এটা দুইটা কলাম বরাবর দুই ঘর নিয়ে নিছে, দ্যাট মিন্স কল স্প্যান হবে। এখানে এই টেবলের কিছু না বুঝলে এখান থেকে ডকুমেন্টেশন দেখা লাগবে, কল স্প্যান রো স্প্যান সবকিছুই একদম ডিটেইলস আকারে আছে। তারপর আরো একটা অনেক ট্যাগ আছে, এগুলা এখান থেকে দেখে এক্সপ্লোর করার পরামর্শ রইল। আমরা যেখানে ছিলাম, তাহলে কনস্ট্যান্ট দিতে হবে 2, দুইটা কলাম যেহেতু নিব। আর নেক্সট রো নিয়ে নিই ER ED, এই রোটা পুরো 3 ঘর নিয়ে নিছে, তার মানে কল স্প্যান কত হবে, মানে এই বরাবর কলাম থেকে 3টা কলাম নিয়ে নিছে, দ্যাট মিন্স কল স্প্যান এখানে হবে 3, আর তাহলে ওটা হচ্ছে 30। আর টেবলের স্টাইলিং আমরা এই HTML সেশনে দেখবো না, কারণ এগুলো CSS দিয়ে অনেক বেটার ভাবে স্টাইলিং করা যায়, তাই HTML এ স্টাইলিং শিখে সময় নষ্ট করব না। ঠিক আছে, নেক্সট রো নিচ্ছি। এখানে আমার কাছে এটা এই যে ডেটাটা, প্রথম ডেটাটা আমার দুইটা নিচে উপরে নিচে দুই ঘর নিয়ে নিছে, তার মানে এটা
রো স্প্যান করে নিচ্ছে, দুইটা রো নিয়ে নিচ্ছে যেহেতু, আর পাশে আছে 50, এটা আবার নিচ্ছে দুইটা কলাম স্প্যান করে। তাইলে এখানে আমি দিব টিডি ভ্যালু হচ্ছে 40 প্রথমটাই, রো স্প্যান উপরে নিচ্ছে যেহেতু রো দুই ঘর নিয়ে নিচ্ছে। আচ্ছা, আমরা যা করতেছি এগুলো হচ্ছে এখানে একটু দেখতে পারি, এই যে বরাবর হচ্ছে টেবিলের একটা বর্ডার দিলে এটা ভালো মতো দেখা যাবে। বর্ডারের জন্য আমরা বর্ডারের ইউজ করতে পারি, 1 দিলাম, 1 পিক্সেল করে একটা বর্ডার আসে। দেন নেক্সট আছে 50, দুইটা কলাম নিয়ে 50, আর এটা নিচে হচ্ছে রো স্প্যান, কল স্প্যান। যেমন দেখতে পারি এরকম একটা স্ট্রাকচার তৈরি হলো। ওকে, পরের প্রথমটা তো আগের রুতে নিয়ে নিছি, এটা নিব। এটার জন্য আমি চাইলে একটা টি 60 70, আশা করি মোটামুটি আমার যে টেবিলটা ছিল এটার মতো একটা টেবিল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, একটু টেবিল পর্যন্ত বোঝা গেছে। যদি কারো কনফিউশন থাকে না থাকে তাহলে সামনে আগাচ্ছি। তাহলে নেক্সট যাচ্ছি। নেক্সটে আসে হলো আরেকটা ইম্পর্টেন্ট HTML এলিমেন্ট, ফর্ম, HTML ফর্ম। আমরা যখন একটা ফর্মের ডেমো আনি, আচ্ছা গুগল ফর্মই তো একটা আদর্শ ডেমো এটা। তো ওয়েবসাইটে গেলে আমাদের লগ ইন করতে বলে, আবার ফিডব্যাকের ফর্ম থাকে, এই যেখানে একটা ফর্ম, সরি, তো যে কোনো ওয়েবসাইটে গেলে আমাদের লগ ইন করতে বলে, আবার যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চাই সাইন আপ ফর্ম দিতে বলে, অনেক ডেটা আমাদের ইনপুট দেওয়া লাগে, তারপর অনেক কিছু ইনপুট দেওয়া। এই যে এটাই হচ্ছে ফর্ম। আমরা HTML দিয়ে কিভাবে ক্রিয়েট করবো সেটা দেখি। আর ফর্মের মধ্যে ফর্মটা শুরু হবে কিভাবে, আমরা একটা বেসিক সিনট্যাক্স দেখে আসি, আর আমরা দেখার পরে এই ফর্মটা বানাবো। ডেমো দেখাচ্ছি, এই ফর্মটা বানাবো। আর অনেক ট্যাগ আছে, সিনট্যাক্স এখানে অ্যাড করে না, ডিরেক্ট বানাতে বানাই। এখানে সবগুলো একটি ইনপুট বক্স। ফার্স্টে আছে ফুল নেম, উপরের সবগুলো আপাতত কমেন্ট করে রাখতেছি। কমেন্ট করা ডান, অথবা ডান না, থাকতে থাক। ফর্মের জন্য আমার ফর্ম ট্যাগ লাগবে। এর ভিতরে আমরা এই যে অ্যাকশনটা আমরা যখন ফর্ম ভ্যালিডেশন শিখবো তখন দেখবো, মানে এটা ব্যাকএন্ডে কেমনে আমরা যে ফর্মটা ফিল আপ করালাম ওটা কিভাবে পাঠাবো, কি করবো, এগুলা ভ্যালিডেশনের টাইমে আমরা দেখবো। আপাতত স্কিপ করতেছি পার্টটা। ফর্ম ট্যাগ প্রথমে দিলাম, এরপর নামের ইনপুট, সাপোজ ছিল আমারটা এটা, প্রথমে লাগবে এন্টার ইউর নেম। তো নেমের জন্য আমার একটা ইনপুট ফিল্ড নেওয়া লাগবে। তাহলে ইনপুট ফিল্ডের জন্য একটা ইনপুট ট্যাগ, নেম যেহেতু টেক্সট তাহলে টাইপটা হবে টেক্সটে। আমরা এই অবস্থায় ডেমো দেখতে পারি, এরকম আসতেছে। তো ডিআর দিয়ে দিই উপরে,
ওকে, এইরকম আসতেছে। এখানে আর আমার ফর্মটাই দেখা যাচ্ছিল এখানে একটা জাপসা করে দেখাচ্ছে এন্টার ইউর নেম, তো সেটাও অ্যাড করে ফেলতে পারি। একটা অ্যাট্রিবিউট অ্যাড করা লাগবে, প্লেস হোল্ডার মানে ডামি টেক্সট প্লেস হোল্ডার হিসেবে নিলাম, নেম দিচ্ছি শর্টকাটে, এই নেম চলে আসলো। তারপর এরপর ছিল এইজ, টাইপে এইজ, যেহেতু এটা একটা নাম্বার তাহলে নাম্বার হবে, এখানে সাজেস্ট করে দিবে যদি থাকে। এটার প্লেস হোল্ডার সাপোজ স্বাধীন ভাই, ইমেইলের ক্ষেত্রে টাইপটা হবে ইমেল। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে কত রকম টাইপ আছে, তাই না? অনেক রকম আছে, আমি নিজেও জানি না, কারণ এগুলো মুখস্থ করার দরকার নেই। জাস্ট এখানে গুগলে সার্চ করব, দেখবো কি কি আছে, আর যা যা লাগে আমরা ইউজ করব। তো একটা সার্চ করেই ফেলি, মানে আমি শিখাচ্ছি কিভাবে জিনিসগুলো শিখা লাগে, মানে আমি এখানে দেখাই শিখে ফেলবো এমন না, বাট কিভাবে গুগল সার্চ বা বিভিন্ন রিসোর্স থেকে শিখতে হবে এটার একটু ওভারভিউ দিচ্ছি আর কি। তো ফার্স্টে করতেছিলাম কি, ইনপুট টাইপ HTML ইনপুট সার্চ দিয়ে দিলাম, এই যে দুইটার শুরুতে চলে আসবে W3 স্কুলের পর MDN, যার যেটা সুবিধা মনে হয়। স্লো, আচ্ছা এটা চলে আসবে। ইনপুট টাইপের মধ্যে বাটন আছে, তাহলে বাটন আসবে, চেক বক্স, তারপর কালার দিলে এরকম একটা কালার পিক করার সুযোগ থাকবে। সিনট্যাক্স কেমনে লিখে এটা তোমরা এখান থেকে দেখতে পারো। তারপর আরো আছে ডেট পিকার, ডেট সিলেক্ট করা যাবে, ডেট টাইম লোকাল মানে টাইম সহ ডেট, ইমেল, ফাইল, হিডেন দিলে কিছু আসবে না, ইমেজ দেওয়া যায়, মান্থ নাম্বার, আরো অনেক অনেক কিছু আছে। রেডিও যা যা ইউজ করবে এখানে, রেডিও আছে, রিসেট বাটন ইউজ করতে পারি, সার্চ, সাবমিট, অনেক কিছু আছে। আচ্ছা, আমি কি আমার আমার কথা কি অফ ছিল কিছুক্ষণ? জি ভাই, 2-4 সেকেন্ডের মতো ভাই অফ ছিল। ও আচ্ছা, তাহলে সমস্যা নাই, 4 সেকেন্ড মেনে যাবো। ওকে, আমরা নেক্সট আগাই। নাম্বার আর ইয়া ইউজ করছি, ইমেলের জন্য আমরা এখানে প্লেস হোল্ডার ইমেল দিয়ে দিচ্ছি। ওকে, করি, তারপর আর কি আছে, পাসওয়ার্ড। পাসওয়ার্ডের জন্য টাইপটা কি ছিল আমার এখানে, পাসওয়ার্ড। আচ্ছা, এগুলো কোনটা কি, এগুলোর স্পেশালিটি আমি দেখাবো কিছু শর্টকাটের মধ্যে। 11টা তো এখানেই বেজে যাচ্ছে। আবির, আমার কি টাইম লিমিটেশন আছে? চালা যাবে নাই। এই কাজটা অবশ্য সবার একটু বিরক্তিকর লাগতে পারে, যেহেতু মোটামুটি আগেই করা হতো সবার। তাহলে আমার এই পর্যন্ত এই ইয়াগুলো আসলো। আর আমার এখানে ছিল কি, একটা ট্যাগ লেভেলও করা ছিল। লেভেলটা দেওয়ার জন্য আমরা একটা লেভেল ট্যাগ ইউজ করতে পারি, লেভেল LA। পর আপাতত দিচ্ছি না, ফোনে পরেরটাই কি হচ্ছে, কি হবে, ফুল নেম, পেজ,
পাসওয়ার্ড। এখন সব পাশাপাশি চলে আসতেছে, আমরা এটাও হ্যান্ডেল করতে পারি, একটা করে এটাও হ্যান্ডেল করতে পারি, সব পাশাপাশি যেহেতু আসতেছে। আরো ব্রেক দিতে পারি। বিআর ট্যাগ, ইয়েস, বিআর দিলাম প্রথমটার পর আরো একটা দিলাম, পাসওয়ার্ড একটা দিলাম। আচ্ছা, এখন দেখি কি অবস্থা আমার হচ্ছে। এখানে একটা দেওয়া তাহলে হয়ে গেল, একটু পর একটা উপরে নিচে চলে আসতেছে, দুটা করে দিলে মনে হয় আরো ভালো। আচ্ছা, আমরা নেক্সট আমরা যাচ্ছি। নেক্সট আছে জেন্ডার, এরকম রেডিও বাটন টাইপের। তো এর জন্য আমরা কাজ করতে পারি, লেভেলটা আগে লাগবে, লেভেল লেভেল 4 ভাগ জেন্ডার। আর চেকবক্সটা তোমাদের HW থাকবে, আমি জাস্ট রেডিওটা দেখাচ্ছি। তাইলে এখানে প্রথমটা ইনপুট রেডিওটা আমার ইয়াতে কি ছিল, চাইলে আমি ডিরেক্ট আনতে পারি, ফোন দিয়ে আর দিলেই চলে আসবে রেডিও। আর এখানে যে নেমটা দিব, আমার সবগুলো অপশনের জন্য সেম নেম দেওয়া লাগবে, জেন্ডারই দিচ্ছি, নাইলে মাল্টিপল সিলেক্ট হবে না। একটু ডেমো দেখাই না, মেল এই তো এখন দেখা যাচ্ছে দুইটাই সিলেক্ট করা যাচ্ছে, একদম একই সাথে মেল ফিমেল দুটি, মানে কেমন জানি এটা। তো এটা ফিক্স করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই যে নেমটা আছে, নেম দুটাই সেম দিয়ে দিলে আমার এটা পুরোটাই একটা ভেরিয়েবল ধরে নেবে, যে জেন্ডার যে আমার যে, তো এটাতে আমি এই কারণে জেন্ডার দিয়ে দিলাম। প্রয়োজনে হাসতেছিল, মনে হয় কমন পড়ে গেল। এবার এখন যদি ক্লিক করি, একটাই যাচ্ছে, একটা ক্লিক করলে আর একটা অফ হয়ে যাচ্ছে অটোমেটিক। আচ্ছা, স্মল লেটারে লিখছেন, এটা সমস্যা হবে না? কোনটা? এটা জেন্ডারটা এটা হচ্ছে আমরা যখন ফর্মটা পাঠাবো, মানে পোস্ট করে বা গেট মেথডে কোন একটা মেথডে যদি পাঠাই, সেক্ষেত্রে এই ভেরিয়েবল অনুযায়ী যায়, আমার ব্যাকএন্ডে এভাবে হ্যান্ডেল করা লাগবে আর কি। সেটা এই ভেরিয়েবল এভাবেই রাখছি। আর এখানে আরো একটা অ্যাট্রিবিউট যাবে, তখন ভ্যালু নামে অ্যাট্রিবিউট, মানে কি ভ্যালু দিচ্ছি ওটাও পাঠানো লাগবে, নেমও লাগবে। তো এটা ফর্ম ভ্যালিডেশন যে ক্লাস নিবে বা না নিলেও যদি রিসোর্স দিয়ে দেয়, এখানে আমরা এটা রাখবো আর কি। এখন আমরা দেখতেছি এই মেইলে ক্লিক করলে আবার ইয়া হচ্ছে না, জাস্ট ডটে ক্লিক করা লাগতেছে। আমরা চাইলে এটাও একটু ফিক্স করতে পারি, একটা লেভেল দিয়ে, লেভেল দিলাম, দেন ফর এর মধ্যে একটা ভ্যালু দিতে হবে, তাহলে আমার কি হবে, এটা হচ্ছে মেইলে দিলাম, এই যে লেভেলের এটা পুরোটা মানে ট্যাগের ভিতরে হবে আর কি, মানে একটাই হবে। আর এখানে ফর দিলাম, ফরে দিতে হয় একটা আইডি, তাহলে এটার একটা আমার আইডি দেওয়া লাগবে, সেম আইডি। এখানে আমি দিছি কি মেল, আর এটার ভিতরে আইডিটা আমার মেল দেওয়া লাগবে। এটা হলো, তাহলে আমি সেম ভাবে ফিমেলের জন্য কাজ করব। আচ্ছা, এখন আমি দেখো এখানে ক্লিক করলেও এই বাটনটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তার সঙ্গে ট্রিক্স দেখাই দিলাম, এটা আহামরি খুব বেশি ইউজফুল বা আনইউজফুল, সরি সমস্যা পরে আবার কোথায় কোন কোন কমিউনিটিতে ঢোকাই ফেলে। আচ্ছা, আর এটা হচ্ছে ফিমেল হবে,
আইডি দুটো চেঞ্জ করে দিলাম, এখন ফিমেলে ক্লিক করলেও এটা হবে। আর নেক্সট আসতেছে হলো চেক বক্স, মানে মাল্টিপল অনেক কিছুই সিলেক্ট করা যাবে আর কি। এটা ধরো হবির মধ্যে কারো একই সাথে কোডিং, গেমস, প্লেইং গেমস, স্লিপিং সবগুলোই হবি হতে পারে, এই কারণে হবিটা এভাবে দেওয়া হলো। এরপর আছে আরেকটা ড্রপডাউনটা আমি দেখাবো, ওইটা তোমার থাকলো। ড্রপডাউন হচ্ছে সিলেক্ট ট্যাগ লাগবে, আর চাইলে আমরা হয়তো জানি না, সাপোজ আরেকটা জিনিস দেখাতে ভুলে গেলাম, এই যে এখানে বিএস কোডে যে কোনো ট্যাগের উপর যদি আমি মাউসটা রাখি, এখানে একটাই আসবে এমডিএন রেফারেন্স নামে। আমি চাইলে এখানে ক্লিক করে ডিরেক্ট ওপেন দিলাম, ডিরেক্ট এটা ওপেন করে ফেলতে পারি। ওই যে ইনপুট ট্যাগের এমডিএন যে রেফারেন্স আছে সেখানে আমরা চলে যেতে পারি ডিরেক্টলি। তাইলে এটা একটা ইউজফুল ট্রিক্স হতে পারে অন্যজনের কোড নিয়ে কাজ করার সময়। আচ্ছা, এবার সিলেক্ট ড্রপডাউন। আমি ড্রপডাউন কেমনে ইউজ করে জানি না, সো সার্চ করে দিব HTML ড্রপডাউন। এই তো সিলেক্ট ট্যাগ দিচ্ছে, তাহলে গেলাম এখানে দিয়ে কি বল, এখানে বলতেছে প্রথমে একটা সিলেক্ট ট্যাগ থাকবে, তারপরে বিভিন্ন অপশন থাকবে, অপশনের মধ্যে আমার বিভিন্ন ভ্যালু দেওয়া লাগবে। এই তাহলে করেই ফেলি সিলেক্ট এখানে বিভিন্ন ভ্যালু দিয়ে দিতে পারি আমরা। এটার নাম দিতে পারি পিপি। কিন্তু নামগুলো আমার আপাতত কাজে আসবে না, যেহেতু আমরা কোথাও সাবমিট করতেছি না। তো অপশন লাগবে এখন ভিতরে, অপশন প্রথমটার ভ্যালু কি সিটিজি, এরপর থাকতে পারে ঢাকা, আর এটার ভ্যালু সাপোজ এইচকে, হতে পারে কক্সবাজার। তো এটা ডেমোটা দেখি ফেলি, এই তো এরকম একটাই আসতেছে। আমি এখানে বিআর ট্যাগ গুলো দিই নাই, যার কারণে একই লাইনে চলে আসছে। এই তো এখন এই ড্রপডাউন মেনুটা চলে আসলো। এরপর আমার এই ফর্ম আর কি ছিল, দুইটা বাটন, একটা সাবমিট আর একটা রিসেট। বাটনের জন্য আমরা বাটন ট্যাগ আছে বিইউ বাটন, বাটনের মধ্যে আমার কি কি আছে, নরমাল বাটন আছে, রিসেট আছে, সাবমিট আছে। সাবমিটটা প্রথমে দিচ্ছি, সাবমিট দিলাম। এটার দিলে কি আসে, মানে জাস্ট এরকম করলে কোনো কিছু আসতেছে না, এইরকম একটা বাটন আসতেছে কোনো ট্যাক্স ছাড়া, তাই না? আমি এটার জন্য একটা নাম দিয়ে দিতে পারি সাবমিট। এরপর আমার লাগবে রিসেট, তাহলে রিসেটের জন্য টাইপে কি হবে রিসেট, আর এটার ভ্যালু শো করব কিভাবে, রিসেট নামে শো করব, অথবা করতে পারি ক্লিয়ার, বাট টাইপ কিন্তু রিসেট সিলেক্ট করা লাগবে। এখানে টেক্সটটা আমি যা ইচ্ছে দিতে পারি, ডাজন্ট ম্যাটার। তাইলে এই পর্যন্ত মিলে আমার একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেল। ফর্মটা একটু পূরণ করে দেখি কেমন আসে। সাপোজ আমি নাম দিলাম, এই যে বয়স দিলাম, যেটা দিলাম, এরপর সাবমিট দিলে রিফ্রেশ হচ্ছে, মানে পেজটা রিলোড হয়ে যাচ্ছে। আর যদি এখন আমি ইমেল দিই নাই, তাও সাবমিটটা দেওয়া গেছে। কোনো একটা যদি আমার মাস্ট লাগে, সাপোজ ইমেলটা মাস্ট লাগবে,
ওই ক্ষেত্রে আমি আরো একটা অ্যাট্রিবিউট এক্সট্রা অ্যাড করতে পারি। ইমেইলের এটা কি কোনটা ছিল, ইনপুট, এই তো এটা হচ্ছে ইমেইলের। এখানে আমরা রিকোয়ার্ড যদি লিখে দিই আর একটা অ্যাট্রিবিউট, আর এই অ্যাট্রিবিউটের আবার কোনো ভ্যালু দেওয়া লাগে না, জাস্ট নামটাই অ্যাট্রিবিউট। এটার মানে এটা হচ্ছে বুলিয়ান অ্যাট্রিবিউট আর কি। রিকোয়ার্ড দিলে মাস্ট লাগবে এমনটা বোঝায়। আমরা বুলিয়ান ভেরিয়েবল যেমনটা পড়ছিলাম বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো এখন যদি আমি সাপোজ নাম লিখলাম, এজ কিছু একটা লিখলাম, ইমেল না লিখে সাবমিট দিয়ে দিলাম, তাহলে এখানে আমাকে ফিল করতে বলবে। আবার যদি আমি সাপোজ দিলাম, তাও যদি সাবমিট দিয়ে দিই, এখন বলবো এখানে মাস্ট একটা @ থাকা লাগবে, তারপর সামথিং ডট দিলে এখন সাবমিট দিবে। তো মোটামুটি এইটুক ছিল আমার HTML ফর্ম। এই পর্যন্ত যা যা দেখালাম বোঝা কি গেছে? তবে আমি কি অডিবল আছি? তো হ্যাঁ আছে। তাহলে আমরা সামনে আগে যেহেতু ফর্মটা মোটামুটি একটা ওভারভিউ দিলাম, তোমরা এটা আরেকটু ইন ডিটেইলস গুগল করে আরো জেনে নিতে পারো। অনেক ফর্মে আর অনেক ধরনের ইনপুট টাইপ আছে, যখন যেটা লাগে। কালার লাগলে কালার, কারো বার্থডে ডেট লাগলে ডেটের টাইপ আছে, অনেক কিছু আছে। সামনে নেক্সট আসতেছে আমাদের একটা স্পেশাল HTML ট্যাগ আইফ্রেম, যেটা আমরা একটা ওয়েবসাইটের মধ্যে আরেকটা ওয়েবসাইট দেখানোর জন্য ইউজ করি। ও এটা টেক্সটটা ভিডিও ট্যাগে চলে গেছে, ওয়েবসাইট ইনসাইড ওয়েবসাইট। তো এটা কেমনে ইউজ করা যায়? এর জন্য আমার আইফ্রেমটা লাগবে, তারপর এখানে একটা সোর্স দেওয়া লাগবে, আর এখানে বিভিন্ন অ্যাট্রিবিউট ইউজ করা যেতে পারে, হাইট উইডথ সেট করার, যেটা আমরা ছবিতে করছিলাম ওইরকম। তো একটা ডেমো নিয়ে আসি। সাপোজ ইউটিউবে ডিরেক্ট এমবেডিং লিংক দিয়ে দেই, তাহলে ইউটিউব থেকেই যাচ্ছি। কিছু সার্চ করা লাগবে। এই ভিডিওটা আমি সাপোজ শেয়ারে দিয়ে এমবেডেড, এই যে এমবেডেডে আমাকে ট্যাগ একটা এমবেডিং ট্যাগ বানিয়ে দিয়ে দিল। যাই অডিটরে এই ভিডিওটা নিয়ে, এখানে ইউআরএল আছে, তারপর হাইট উইডথ দিয়ে দিছে, ফ্রেম বর্ডার, আর কি কি আছে এগুলো, অটো বিভিন্ন ওদের এক্সট্রা অনেক কিছু অ্যাট্রিবিউট সেট করে দিছে। তো আমার ওয়েবসাইটটা এবার চেক দিই। পুতিন ভাই এরপর নিচে আমার ভিডিওটা চলে আসলো। আমরা অনেক ওয়েবসাইটে কিন্তু এটা দেখি যে কোন ওয়েবসাইটে গেলাম ওখানে ইউটিউবের ভিডিও চলে আসে। এইটা এভাবেই করা যায়, শেয়ার দিয়ে গিয়ে আমার এমবেডিং লিঙ্কটা নিয়ে আইফ্রেম আকারে অ্যাড করে দিই। তারপর আমরা চাইলে ধরো অন্যান্য ওয়েবসাইটও আমার ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। একটা এক্সাম্পল যদি দেখতে চাই, উইকিপিডিয়া সাপোজ। পর অনেক ওয়েবসাইট এগুলো অ্যালাউ করে না, যেমন উইকিপিডিয়ার আমি ইউআরএলটা নিলাম, নিয়ে আমার ধরে চলে আসলাম। ভিডিওর মধ্যে আমার আইফ্রেম ট্যাগ দেওয়া লাগবে, তাহলে আইফ্রেম, এখানে সোর্সের মধ্যে আমার ইউআরএলটা দেওয়া লাগবে, দিয়ে দিলাম। ফ্রেম বর্ডার একটা ওরা নিজেরা দিচ্ছে, থাক আপাতত। আমার ওয়েবসাইটে চলে আসি। এই যে উইকিপিডিয়াটা দেখাচ্ছে, এটা অনেক ছোট দেখাচ্ছে, চাইলে আমরা এবার হাইট উইডথ দিতে পারি। হাইট দিলাম সাপোজ উইডথ, অনেক কমে যাচ্ছে, হ্যাঁ একটা ভালো হাইট উইডথ দিয়ে দিলাম। তাহলে এখন আমরা এই যে ওয়েবসাইটটা উইকিপিডিয়ার, এটা আমরা আমাদের ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করতে পারি। এইবার নেক্সট আসে ভিডিও ট্যাগ। এই ভিডিওটা একটা ডেমো ভিডিও লাগতো আমার, এই মুহূর্তে কোনো ভিডিও নাই ল্যাপটপে, বানাই ফেলি তাহলে।
এটা 10 সেকেন্ডের ভিডিও হয়ে গেল। ভিডিওটা আমি আমার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসি, যেহেতু আমরা রিলেটিভ ইউআরএল ইউজ করব। এই প্রজেক্ট ফোল্ডার, এই আমার কোড এডিটর ফোল্ডার। ওকে, ভিডিওটা এখানে দিয়ে দিলাম। এইবার আমরা কি লাগবে, ভিডিও, তারপর মাঝখানে সোর্স, এরপর আবার ক্লোজিং ট্যাগ। আর অ্যাট্রিবিউট হিসেবে আমরা কন্ট্রোলস, হাইট, উইডথ, লুপ, অটো প্লে এগুলো ইউজ করতে পারি। আমরা এগুলো কয়েকটা দেখবো। এর বাইরে আরো অনেক অ্যাট্রিবিউট আছে, তোমরা এটা অবশ্য এমডিএম বা W3 স্কুলের ডকুমেন্টেশন দেখতে পারো। সো ভিডিওর জন্য ফার্স্টে ভিডিও ট্যাগ দিলাম। সোর্সের মধ্যে আমার ইউআরএল দেওয়া লাগবে। আমার ভিডিওর ফাইলের নাম ছিল vid.mp4, vi সাজেস্ট করে দিলাম, আমি দিয়ে দিলাম। আমার ওয়েবার আমি চলে আসতেছি। এমবেডিং গুলো আপাতত অফ করি। কমেন্ট আউট। হ্যাঁ, আমার ভিডিওটা অনেক বড় হয়ে চলে আসলো। আর এটা প্লে করার কোনো বাটন বা কিছু নাই, এটা আমি বাটন অ্যাড করার জন্য উইকিপি উইথ একটা দিলাম। হাইট অটোমেটিক নিয়ে নিল। আর যেহেতু আমার স্কোয়ার আকারে ট্যাবটা ছিল, ওই কারণে একটা স্কোয়ার শেপে ভিডিও আসছে। এবার আমি কন্ট্রোল অ্যাড করতে পারি। কন্ট্রোলস, এই অ্যাট্রিবিউট ইউজ করলাম, এই চলে আসলো আমার প্লে করার বাটন, সাউন্ড অন অফ, ফুল স্ক্রিন, সবকিছুই কন্ট্রোল চলে আসলো। ডাউনলোডের অপশন। এরপর আমরা হাইব্রিড দেখলাম। লুপ দিলে ভিডিওটা একবার শেষ হলে বারবার চলবে। আর অটো প্লে যদি দিয়ে দিই, জাস্ট এই পেজ লোড হলে সাথে সাথে ভিডিও প্লে করা শুরু করবে। সেম টাইপের একটা ট্যাগ আছে অডিও, যেটা আমি স্লাইডে রাখি নাই, বাট সিমিলার টাইপের আর কি, যেটার মধ্যে আমরা MP3 বা ওয়েব WAV বা এই ধরনের বিভিন্ন মিউজিক অডিও আমরা রাখতে পারি ওয়েবসাইটে। এরপর আসতেছে এখন বিভিন্ন বেসিক ট্যাগ আমরা দেখলাম। এবার আসবো বেস্ট প্র্যাকটিসে। কোন একটা, ধরো আমি ব্লগ সাইটে গেলাম, ব্লগের জন্য পরিচিত আছে মিডিয়ামে গেলাম সাপোজ। মিডিয়ামে গেলাম সাপোজ। তাহলে এখানে কি কি দেখতেছি আমরা? উপর একটা নেভিগেশন বার, সার্চ বক্স, তারপর এখানে বিভিন্ন ব্লগের বিভিন্ন আর্টিকেল গুলো আছে। আবার এখানে তো এরকম বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ভাবে সাজাই। মোটামুটি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এরকম নিচে গেলে ফোটার দেখাবে, ওইটা অ্যানালাইসিস স্ক্রলিং যত ব্লগ আছে এটা দেখাচ্ছে। সাপোজ একটা ব্লগ ওপেন করলাম, এটার ক্ষেত্রে হয়তো শেষে গিয়ে এই যে একটা ফোটার নিচে দেখাচ্ছে হেল্প টেক্সট টু স্পিচ, হয়তো আমার এই স্টপ শেয়ারিং এটার জন্য দেখা যাচ্ছে না, আছে একটা ফোটার সেকশন আছে। ভাই হাইড করে দেন এটা। আচ্ছা আচ্ছা, আমি মানে ফুটার যে আছে এটা বলতে চাচ্ছিলাম। তারপর তাহলে আমার এখন দেখতেছি হচ্ছে সিমেন্টিক লেআউট, মানে প্রপারলি স্ট্রাকচারিং করার একটা ওয়ে আর কি, যেটা HTML5 আমাদেরকে অ্যাড করছে।
মানে মিনিংফুল নামের মাধ্যমে আমরা বিভিন্ন সেকশন গুলোকে আলাদা করতে পারি। হেডার সেকশনের জন্য আমরা নরমালি কি লিখতাম, ডিপ স্প্যান। আচ্ছা, ডিপ স্প্যান এটা একটু দেখাই আগে, তাহলে একটু ক্লিয়ার হবে। ডিপটা এটা হচ্ছে HTML কন্টেইনার, যেটা ব্লক এলিমেন্ট, মানে পুরো একটা ট্যাগ যদি আমরা ক্রিয়েট করে ডিপ দিই, এটা পুরো উইডথটা নিয়ে নেবে আমার স্ক্রিনের, মানে ফুল উইডথ নিবে। আবার স্প্যানটা হচ্ছে ওইটাও একটা কন্টেইনার, বাট এটা নিবে হচ্ছে জাস্ট যেই পরিমাণ আমার জায়গাটা, মানে কন্টেন্ট যতটুক ওই সাইজটা জাস্ট নিবে। আমরা এটা একটা ডেমো দেখতে পারি চাইলে। এটা ওয়েব টুলে, ডেপ টুলে যাওয়া লাগবে এটার জন্য। সাপোজ আমরা অনেক কিছু তো বানাইছি, এটাই দেখে ফেলি। এটার জন্য আমার রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স, তারপর রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাওয়া লাগবে, অথবা কন্ট্রোল শিফট আই দিলেও হবে। এখান দিয়ে আমরা বিভিন্ন স্ক্রিনে দেখতে পারবো। রেসপন্সিভ দিলে আমরা স্ক্রিন ছোট বড় করে দেখতে পারবো আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। তারপর বিভিন্ন ডিভাইস সিলেক্ট করে আমরা দেখতে পারবো। তারপর নেটওয়ার্কিং টাইপে অনেক কিছু কাজ আছে, কেন ফাস্ট হচ্ছে না স্লো হচ্ছে এইসবও দেখা যাবে। অনেক কিছু আমরা ইন্সপেক্ট করে দেখতে পারবো। তো এখন আমরা বিভিন্ন এলিমেন্ট দেখি। সাপোজ আমার এখানে পুরা কোডটাই দেখাতে, কোডের মধ্যে আমরা যদি দেখি H1 ট্যাগটা, এই যেমন H5 আমি ফরওয়ার্ড করলাম, এটা পুরোটাই নিচ্ছে উইডথ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল নিচ্ছে। তারপর পি ট্যাগটাও দেখতেছি ফুল নিচ্ছে। এআর ট্যাগ এখানে আছে কিন্তু দেখাচ্ছে না যতটুক। আর স্ট্রং এই ট্যাগটা দেখা যাচ্ছে যতটুক লিখা ওই পর্যন্তই জাস্ট নিল। এটা লেখার ক্ষেত্রে সেম। তার মানে এখানে আমরা যেগুলো ফুল উইডথ নিচ্ছিল এগুলো ছিল হচ্ছে ব্লক এলিমেন্ট, মানে ফুল ব্লকটাই নিয়ে নিবে। আর এগুলো হচ্ছে কি ইনলাইন, জাস্ট যতটুক কন্টেন্ট ওইটুক। তাহলে এরকম আমরা এটা লিস্ট, ইমেজটাও একটা ইনলাইন ট্যাগ। যদি আমরা ছবিটায় আসি দেখতে পারবো জাস্ট যতটুক আমার ছবিটা, জাস্ট ছবি যতটুক ওই পর্যন্ত আমার এটা সিলেক্ট করতেছে, মানে ওই জায়গাটা আমার জাস্ট নিচ্ছে। আবার টেবল ট্যাগটা যদি দেখি, এটাও আবার ব্লক, না টেবলও ইনলাইন। তো এখন আসি, এই দুইটা ট্যাগ তো বললাম, মানে বিভিন্ন সেকশন। তাহলে আমরা ফার্স্টে কি করতাম, এই যে আমরা নরমালি নন সিমেন্টিকে কি করতাম, সবগুলো আমরা ডিপ ট্যাগ ইউজ করতাম। হেডারেও ডিপ ট্যাগ, তারপর নেভিগেশনেও ডিপ ট্যাগ, এদিকে সাইড বারে সব দিকে আমরা ইউজ করতাম ডিপ ট্যাগ। তো HTML5 আমাদের একটা সুবিধা দিচ্ছে যে মানে সিমেন্টিক ট্যাগের মাধ্যমে সবগুলো মিনিংফুল নেমের মাধ্যমে আমরা এটা করতে পারি। উপরে হেডারের জন্য হেডার ট্যাগ, তারপর নেভিগেশন বারের জন্য ন্যাভ ট্যাগ, মেইন সেকশন যেটা আছে ওটার জন্য মেইন ট্যাগ, তারপর আর্টিকেল ট্যাগ, আর্টিকেল ছবির জন্য ফিগার, আর্টিকেল এটা হচ্ছে আর্টিকেলের ভিতরে ছবিগুলো রাখতে পারি। এরপর প্যারাগ্রাফ আমরা টেক্সট, আবার H1 দিও কেউ যদি চায় H1 একটা হেডিং রাখতে পারে। এটার পসিবিলিটি অনেক, মানে একটা বেসিক স্ট্রাকচার এখানে নিয়ে আসলাম। এরপর আমরা চাইলে পরে আরো সেকশন অ্যাড করতে পারি। এরপর পাশে যদি কোনো সাইড বার ইউজ করি, ওটার জন্য অ্যাসাইড ট্যাগ ইউজ করলে রাখতে পারি। তো এটা সুবিধাটা কি হবে, ধরো আমরা তো নিজে শুধু একা কাজ করবো না, অনেকজন ডেভেলপার সেম প্রজেক্টে কাজ করতে পারে, তাহলে তাদের জন্য এটা দেখতে ইজিয়ার হবে। আর এটা আমরা আগে হয়তো এইভাবে করতাম, মানে একটা ক্লাস ডিক্লেয়ার করে দিতাম সবগুলোর মধ্যে মিনিংফুল নেমের, এবং জাস্ট ট্যাগটাই আছে, এটাও সুবিধা। ওটারও সেম। এখানে এগুলার একটু বিস্তারিত বর্ণনা আছে। আর আজকের মতো এটা কি আসছে এখানে, ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, শেষ নাই, একটু কিছু কথা বলে যাই ক্লাস শেষ করার আগেই।
এই ক্লাসটা মূলত জাস্ট একটু ওভারভিউ দেওয়া, মানে কি কি আছে, কি কি শেখা লাগবে। আমার উদ্দেশ্য শেখানো না, বাস জাস্ট আমার বলে দেবে এখানে এটা আছে, এই আছে, আমার এই শিখলে এইচটিএমএলটা কভার হবে, এইটুকু বলে দেওয়া। বাকিটা তোমাদের কাজ, আরো ঘাটাঘাটি করে দেখা। এই যে এমডিএন ডক্স অথবা এইচটিএমএল এর এই W3 স্কুলের রিসোর্সেস, W3 স্কুলে আমি এইচটিএমএল যদি যাই, এখানে একদম শুরু থেকে শুরু করে অনেক কিছু আছে, কিন্তু সব কিছু যে লাগবে এমন না, বাট বেসিক যা যা লাগে সব কিছু এখানে পাওয়া যাবে। এখানে লেফট সাইডে দেখা যাচ্ছে অ্যাট্রিবিউট কি, হেডিং কি, প্যারাগ্রাফ কি, স্টাইল। HTML স্টাইল দরকার নাই, CSS এ স্টাইল শিখবো, ইমেজ, লিংক, যা যা লাগে সবকিছু আছে। আর সিমেন্টিক ট্যাগ নিয়ে যদি আরো বিস্তারিত জানতে চাও, এখানে গুগল করে জেনে নিতে পারবা। এই পর্যন্ত যা যা পড়াইছি মানে বা দেখাইছি, কারো কি কোনো কোয়েশ্চন আছে বা কনফিউশন? আমি কি সাইলেন্ট ছিলাম নাকি? দেখি না, স্টুডেন্ট চলে যাচ্ছে। আজকে লেকচারের পরে একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে গুগল ক্লাসরুমে, অ্যাসাইনমেন্ট ওটা করে নিবি। তার আগে নেক্সট ক্লাস হতে হতে আমি একটা কুইজ এড করে দিই, 10-12টা হয়তো প্রশ্ন থাকবে, এগুলা দেখি কে কেমন করে, আমার ক্লাস কেমন বুঝলো এই টাইপের। আর কুইজের ক্ষেত্রে ওইটা পরে বলবো, কুইজের পরে কেউ কট খাইলে বলবো। তাহলে এই পর্যন্ত আমার ক্লাস। এখন আমি নেক্সট পারিয়া মল্লিকাকে আমি আচ্ছা, আজকে অনেক সময় হয়ে গেছে, আজকে সিএসএস টা অন্য একদিন দেখাই, শেষ। কাজ করবে। গিটহাবটা দেখাই তো ও আচ্ছা, GitHub। তাইলে আমি যে এতক্ষণ যেটা বানালাম ডিপ্লয় করাটা দেখাই বক বক করে, তো এটা আমি কেন ডিপ্লয় করতে পারি? ডিপ্লয়ের জন্য আমি কোথায় করব? সবার তো গিটহাব অ্যাকাউন্ট আছে না? কার নাই এখানে গিটহাব অ্যাকাউন্ট? আচ্ছা, ধরে নিচ্ছি সবার আছে। ডিপ্লয় করতে হলে আমি যে একটা প্রজেক্ট করছি, এটা ছিল এই ফোল্ডারটি, প্রজেক্ট নামে ফোল্ডারটি। ডিপ্লয় করার জন্য আমরা সিম্পলেস্ট ওয়েতে ডিপ্লয় করবো, একদম কমান্ড টমান্ড হিসেবে যাবো না, জাস্ট ক্রোম ওপেন করলাম। আমি একটা গিটহাব অ্যাকাউন্ট আছে, তেমন এতে যাচ্ছি। তারপর গিটহাবে গিয়ে জাস্ট github.com এ গেলে এরকম একটা আসবে ইন্টারফেস। এখান থেকে আমরা এই যে বাম পাশে রিপোজিটরিজ দেখাবে, আর একটাও না থাকলে নো রিপোজিটরিজ এরকম টাইপের কিছু একটা দেখাতে পারে। তো এখানে কি নিউতে ক্লিক করব, ফার্স্টে নিউতে ক্লিক করে আমার রিপোজিটরি নেমটা দিব। সাপোজ আমার প্রজেক্ট ছিল, প্রজেক্ট দিয়ে দিলাম ডিরেক্ট প্রজেক্ট। এরপর চাইলে একটা ডেসক্রিপশন দিতে পারি, আর বাকিগুলো আপাতত কিছুই দিচ্ছি না, ক্রিয়েট রিপোজিটরি দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমার এখানে বিভিন্ন ফাইল অ্যাড করা লাগবে। তো আমার তো ফাইলগুলো আগে ক্রিয়েট করে ফেলছি, তো আমি এখানে আপলোড এক্সিস্টিং এ দিয়ে দিব, দিলাম। আমার এখানে এখন ওই যে ফোল্ডারটা ছিল, প্রজেক্ট ফোল্ডারটায় যাই, সবগুলো কন্টেন্ট নিয়ে আসতে হবে। সো আমি সব সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিচ্ছি। সবগুলো আমার ফাইল এখানে চলে আসলো, আমি জাস্ট কমিট চেঞ্জেস দিয়ে দিলাম। কমিট মেসেজে চাইলে লেখা যেত, এগুলা গিটহাবের যে সেশনটা হবে এখানে যে ক্লাসটা নিবে তার পার্টে থাকবে এটা। আচ্ছা, আমার সবগুলো ফাইল এখানে অ্যাড হয়ে গেল। এবার একটু মনোযোগ দিয়ে দেখবা, যদি কেউ না জেনে থাকো। সেটিং আসবো উপরের, এখানে কিন্তু সেটিং দুইটা আছে, এদিকে একটা আছে আর একটা এই জায়গাতে একটা মনে হয় সেটিং আছে। উপরে সেটিংটা আসবো, তারপর এই যে বাম পাশে পেজেসে যাও,
এইচএসসি কি এই এখানে ডিপ্লয় ফ্রম ব্রাঞ্চ থাকবে, এই নানের জায়গায় আমি মেইন দিয়ে দিব, মেইন যে ব্রাঞ্চটা আছে এটা, দেন সেভ। এখন 4-5 মিনিট টাইম লাগবে এটা এই ওয়েবসাইটটা লাইভে আসতে, মানে অনলাইনে লাইভ চলে আসতে। এর মাঝে আমি আরো একটা ওয়ে দেখাবো ডিপ্লয় করার। এটা গিটহাব ওয়ে দেখালাম। এখন নেটলিফাই কেমনে করা যায়। আচ্ছা Netlify এই যে ইয়েটা পেজের নাম অবশ্যই হচ্ছে তোর index.html হতে হবে, এটা বলে দিস। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যে প্রজেক্টের যে ইয়াটা, এটার অবশ্যই নামটা index.html হওয়া লাগবে। গিটহাব পেজেস অথবা নেটলিফাই যদি আমরা ইয়া করি, হোস্ট করি, কারণ হচ্ছে আমরা মানে যে আমরা যেখানে হোস্ট ইয়াগুলো পেজগুলো হোস্ট করব, ওখানে ডিফল্ট কোনো পেজ হোম পেজ ধরনের index.html পেজটাকে, হোম পেজটা হলো কোনো একটা ওয়েবসাইটে যদি আমরা যাই, google.com, প্রথমে যে পেজটা আসবে এটা হচ্ছে হোম পেজ। আচ্ছা, তো এই কারণে আমার কি করা লাগবে, জাস্ট একটা মানে যেটা প্রথমে আমার আসবো, যে পেজে আমার প্রথম ঢুকবো, ওই পেজটাকে আমার ইয়া দেওয়া লাগবে, index.html দেওয়া লাগবে নামটা। তাইলে আমরা নেক্সট আরো একটা ওয়েতে দেখে ফেলি। নেটলিফাই গেলাম, এখানে অবশ্যই লগ ইন করা লাগবে। সাইন আপে ট্রাই করলাম মনে হয়। আচ্ছা, গিটহাবে লগ ইন ছিল। অনেক কিছু আছে, অ্যাড নিউ প্রজেক্টে যাব। ডিপ্লয় ম্যানুয়ালি, এখানে আমার প্রজেক্টের ফুল ফোল্ডার দেওয়া লাগবে। দ্যাট মিন্স যেখানে ছিলাম এই যে প্রজেক্টের যে ফোল্ডারটা আছে পুরোটা আমি নিয়ে এখানে দিয়ে দিব নেটলিফাই হোস্ট করার ক্ষেত্রে। একটু টাইম নেবে আমার, যেহেতু একটা ভিডিও আছে, তো এটা যাওয়ার পর জাস্ট সাথে সাথে এটা ডিপ্লয় হয়ে যাবে। এর মধ্যে আমি এটা একটু চেক করে ফেলি, যেটা গিটহাব পেজেস আমি হোস্ট করে দিয়েছিলাম। আবার রিপোজিটরিটাতে যাচ্ছি, সাপোজ এই গিটহাবে আসলাম, আচ্ছা গিটহাব হোম পেজ আসলো, এইখানে আমার প্রজেক্ট নামের রিপোজিটরি ছিল। এখানে আসার পর এখানে ডিপ্লয়মেন্ট দেখা যাচ্ছে। ডিপ্লয়মেন্টে গেলে এই যে এই লিংকের মধ্যে আমার ইয়াটা পোস্ট হয়ে গেছে, এটা অনলাইনে এখন অ্যাক্টিভ, কেউ চাইলে দেখতেও পারে। আচ্ছা, তাহলে আমার ওই নেটলিফাই যেটা আমি দিছিলাম এটা একটু দেখি। এই তো ওয়েবসাইটটা চলে আসলে এই ইউআরএল এর মধ্যে আমার এটা লাইভ হয়ে আসছে। আর এটা বুঝতে না, এটার ইউআরএলটাও চেঞ্জ করা যায় প্রজেক্ট কনফিগারেশনে গিয়ে। প্রজেক্ট নেম এটা এডিট করা লাগবে, চেঞ্জ প্রজেক্ট নেম। এখানে আমি সাপোজ নাম দিয়ে দিই নর্মাল একটা নাম দিলাম। এখন এই নাম অনুযায়ী আমার ইউআরএলটা আবারও আপডেট হয়ে যাবে। এই তো ও জাস্ট আর কি, এটাও চাইলে কেউ চেক দিতে চাইলে দিতে পারে। ওকে, এই ছিল আজকের মতো সেশন। কারো কি কিছু বলার আছে? হ্যালো, না ভাই, সবাই বুঝে গেছে এটা ধরে নিচ্ছি আমি। ভাই কোন ভিপি ভাই? পাতিন বোর্ডটা ছায়ানে এগুলো তো মুখে বলা যাবে না।